আমি যার সঙ্গে আছি তাকে গোটা পশ্চিমবঙ্গ চেনে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, এবং যেখানে দাঁড়িয়ে আছি সে বারুইপুর পশ্চিমে, উনি প্রার্থীও। তার সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয়ে এবং তার সঙ্গে কিছু হার্ড টকও করবো। তবে তার অফিসে, তার এখানে আসার আগে, তিনি ঢোকার আগে তার সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি। তার এলাকায় ঘুরতে ঘুরতে আমরা কথা বলবো, সেই সব কথাগুলো বলবো, তাকে চিনবো, তাকে জানবো। বিমান ব্যানার্জি, আচ্ছা ব্যানার্জি লেখেন না বন্দ্যোপাধ্যায়? তো এই ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়ের নাম এসে থেকে বাদ যায়নি? না, আমার নামটা ব্যানার্জি আছে, ভোটার লিস্টে আগেও ছিল, এখনও আছে। আচ্ছা বিমানবাবু, আপনি কোথাকার মানুষ? এই পশ্চিমবঙ্গের মানুষ না বাংলাদেশ থেকে? আমি জন্মেছিলাম বাংলাদেশে, তারপর ইমিডিয়েটলি আফটার মাই বার্থ আমাকে বাবা লুকিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে নিয়ে গেছে যখন দাঙ্গা হচ্ছিল। তারপরে আমার সময় তো চলে এসছেন বাংলাদেশ থেকে এখানে, তাই তো? তারপর পশ্চিমবঙ্গে, মানে কলেজ কোথায় এখানে? আমি গোয়েঙ্কা কলেজে পড়েছি, বিকম অনার্স। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে আমি ইনকাম ট্যাক্সে কিছুদিন চাকরি করেছি। আচ্ছা, কিছুদিন ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করেছি। আচ্ছা, ইনকাম ট্যাক্স এবং ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, তারপরে আমি, যেহেতু আমার বাবা আইনজীবী ছিলেন, আমার ঠাকুরদাও আইনজীবী ছিলেন, আমাদের একটা ট্র্যাডিশনাল মানে প্রফেশন, সেই জন্য আমিও আইনজীবী হিসেবে কাজ শুরু করি। আপনি রাজনীতি কবে থেকে শুরু করেন? আমি 1985-এ কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলাম, 136 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে। এবং আমি গোয়েঙ্কা কলেজে পড়ার সময় থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। এই রাজনীতি তো পুরো পাল্টে গেছে না? একই রকমই আছে, সেই রকমই কাটা ছড়াছড়ি, সেই রকম নোংরামি, সেই রকম, মানে একই রকম আছে না? আগেও ছিল এমন নাকি পাল্টে? আগের চরিত্রটা অন্যরকম ছিল। কীরকম? আগে আমরা দেখেছি রাজনীতি যারা করতেন হ্যাঁ, তারা তো হিংসার আশ্রয় নেয়নি। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি মানুষের কাছে একটা টেন্ডেন্সি গ্রো করেছে হ্যাঁ। যে হিংসার আশ্রয় নেওয়া। নেতাদের তো এখন তো অনেক টাকা পয়সা, এই তো আগে এইসব তো ছিল না। আগে যারা ছিলেন, তখনও যারা ছিলেন আমাদের দুর্নীতিগ্রস্ত। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত ভরসা করে কেন? আমাকে ভরসা করে কিনা জানেন, আমি দীর্ঘদিন রাজনীতি করছি, ওনার সঙ্গে আমার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, এবং আমি নেত্রী হিসেবে মেনে নিয়েছি ওনার যে কাজকর্ম, এবং উনি যেভাবে কাজকর্ম করেন সৎভাবে, সাধারণ মানুষের পাশে থেকে যে কাজ করেন, সেটার গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আমি ওনাকে অত্যন্ত তৃণমূলের যে একটা কোর টিম, সেই টিমে তো আপনি সবসময় থাকছেন, মানে ব্যাপারটা কি? না, ব্যাপারটা কি, আমি তো তৃণমূলে দীর্ঘদিন ধরে তৃণমূল করছি। তৃণমূলের যখন প্রতিষ্ঠা হলো তার অনেক আগে থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে আমার যোগাযোগ। সুতরাং উনি মনে করেছেন যে পার্টির একজন সক্রিয় সদস্য হিসেবে আমার উপর অনেক গুরুত্ব আস্থা রেখেছেন, সেই জন্য আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ভোট রাজনীতিতে বাইরের থেকে অনেক নতুন নতুন দল আসছে, যেমন মিম বা এখানকার লোকাল আইএসএফ বা হুমায়ুন কবিরের দল। মুসলিমরা বলে, মানে তৃণমূল বলে যে মুসলিমরা তাদের সঙ্গেই আছে, তাদেরকে ভরসা করে, বিশ্বাস করে। কিন্তু এই যে দলগুলো এলো, হুমায়ুন কবির নতুন দল করে চলে গেল। দেখুন, এতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিরোধী থাকা উচিত, দল করতে, এটা আমাদের বক্তব্য কিছু নেই। তবে সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা তৃণমূলের ওপর সম্পূর্ণ ভরসা করেন, সম্পূর্ণ আস্থা রাখেন। ওই মিম টিম ধোপে টিকবে না। হুমায়ুন কবিরের দল কিছু করতে পারবে না, ও তো পুরো ভোট কেটে নেবে বলছে। ভোট হোক, আপনারা তখন দেখবেন কত ভোট কাটবো, তো ও আদৌ থাকে কিনা এটাই দেখবার। মানে আপনি মিম, হুমায়ুন কবির, এইসব ব্যাপারগুলোকে আপনি পাত্তাই দিচ্ছেন না? দেখছি কী করতে পাত্তা দেবো? আমরা চিনি না হুমায়ুন কবিরকে, বিধানসভার সদস্য ছিল, কোনো পারফরমেন্সই ছিল না বিধানসভায় সেরকম উল্লেখযোগ্য। মানে আমি প্রশ্নটা করছি আপনার কাছে, আপনি সব থেকে ভালো উত্তর দিতে পারবেন। এই যে মমতার একটা অভিজ্ঞতা আর অভিষেকের তারুণ্য, এই দুজনের মধ্যে কোথাও কনফ্লিক্ট নেই? মানে যারা আপনাদের মতো বয়স্ক মানুষ, তাদের কাছে মনে হয় না যে এটা একটা কনফ্লিক্ট রয়ে যাচ্ছে, মমতার মতো হতে পারেনি বা অন্য রকম একটু? না, আমার তো মনে হয় না কোনো কিছু নেই। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, অভিষেক ও নেতৃত্ব দিতে নতুনভাবে উঠে আসছে। অভিষেক ভালো ছেলে। তাহলে এবার যেমন টিকিট বিলি হলো, তৃণমূল সবার আগে টিকিট দিয়ে দিল, কিন্তু দেখা গেল আগে দেয়নি, দিয়েছে, তার দলীয় স্তরে দিয়েছে। কিন্তু দেখা গেল কি, সেই আগের টিকিটগুলি অনেকটাই দিয়ে দিয়েছে, মানে নতুন কিছু। যাদের ওপর বিশ্বাস রেখেছেন উনি তাদের দিয়েছেন, যাদের বিশ্বাস করেন, যাদের নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে তাদেরই দিয়েছেন। সব পুরনোকে বাদ দিতে হবে তার তো কোনো মানে নেই। পুরনো এবং নতুনের সংমিশ্রণ, সেটা ঠিকঠাক ব্যালেন্স করে করেছে। আমরা যাব এবার ওনার বাড়ি গিয়ে সেই সব কথাগুলো বলবো,
সেই সব প্রশ্নগুলো করব, যে প্রশ্ন এর আগে কখনো কেউ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে করেনি। সেই কঠিন প্রশ্নের মুখোমুখি হবে বিমান বন্দ্যোপাধ্যায়। আমরা এখন চলি তার বাড়ি। রিপাবলিক বাংলা যেভাবে কথা বলে দিকে হার্ড টক, মানে একবারে চোখে চোখ রেখে ওনার সঙ্গে কথা বলবো, উনিও উত্তর দেবেন চোখে চোখ রেখে, কোথাও কোনো লুকোছাপা হবে না। বিমানবাবু, একটা কথা প্রথমেই আমরা একটা কথা জিজ্ঞাসা করছি। অ্যাজ এ স্পিকার, আপনাকে স্পিকার বলে শুরু করছি, আপনি বিধানসভার স্পিকার, কিন্তু আপনি কি সত্যি নিরপেক্ষ স্পিকার? বিধানসভার ওই চেয়ারে যখন আমি বসি, আমি নিরপেক্ষতা বজায় রেখে চলি। ভারতবর্ষে এমন কোনো স্পিকার দেখাতে পারবেন না, বা লোকসভার স্পিকারকেও দেখাতে পারবেন না যার বিরুদ্ধে সমালোচনা হয় না। সমালোচনা হতেই পারে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ বিধানসভার রাজ্যের স্পিকার হিসেবে আমি কোনো কারোর প্রতি পক্ষপাতিত্ব করি না, যেটা আমাদের রুল বুকে আছে। অ্যাজ পার রুল, অ্যাজ পার কনস্টিটিউশন, আই রান দ্য হাউস। So my duty is to run the house, but not to allow unnecessary adjournment. আপনারা দেখবেন লোকসভাতে বইলে 5 জন লোক চিৎকার করলে পরে লোকসভার স্পিকার তিনি মুলতবি করে দেন, কিন্তু আমি পশ্চিমবঙ্গ বিধানসভা এটা হতে দিই না। এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে নিরপেক্ষতা বজায় রেখে আমি পরিচালনা করি। কেউ বলতে পারবেন না যে কারোর প্রতি পক্ষপাতিত্ব আচরণ হয়েছে, বিকজ হাউস বিলংস টু দ্য অপোজিশন, দ্যাট কনসেপ্ট আই ফলো, এবং সেই হিসেবে আমি সব রকম সুযোগ ওদের দিই। কিন্তু বিরোধীরা যেটা কথাটা বলে, আপনি বিধানসভা চালান না, আপনি চেষ্টা করেন কন্ট্রোল করার, আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন বিধানসভা কন্ট্রোল চালানোর মধ্যে কি পার্থক্য বলতে চান আমি বুঝতে পারি না। চালাতে গেলে কিছু কিছু কন্ট্রোল করতে হবে। বিরোধীরা যদি মনে করে হই হট্টগোল করে বিধানসভা পণ্ড করে দেবে, সেখানে আমাকে বিধানসভা কন্ট্রোল করার জন্য আমাদের রুলসে যা প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ফর এক্সাম্পল, আপনারা জানেন বিধানসভার অধিবেশন পণ্ড করবার জন্য, ভণ্ডুল করার জন্য অনেক প্রচেষ্টা বিধানসভার বিরোধী দলেরা, চিৎকার চেঁচামেচি, হট্টগোল, কাগজ ছিঁড়ে ফেলা, তা সত্ত্বেও আমি অধিবেশন মুলতবি করি না। কারণ আমি মনে করি স্পিকারস ডিউটি ইজ টু রান দ্য হাউস, আমাকে বিধানসভা চালাতে হবে। এবং গভর্নমেন্ট যখন কোনো গুরুত্বপূর্ণ বিল আসবে, আলোচনা হোক, ভোটাভুটি হোক, যদি বিলটা পাস হয় সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে। কিন্তু বিরোধীরা বলছে ডিসিপ্লিনের নামে আপনি বিরোধীদের কথা বলতেই দেন না। অ্যাবসলিউটলি রং। আপনি বিধানসভার প্রসিডিংসগুলো দেখবেন, প্রসিডিংসে আপনি দেখবেন যা প্রশ্ন করেন তাদের যা বক্তব্য পুরোপুরি লিপিবদ্ধ করা হয়, কোনোটা বাদ দেওয়া যায় না। মাইক বন্ধ করে দেন। মাইক তো বন্ধ। আমি যদি 15 মিনিট সময় থাকে বা তাকে অ্যালট করা থাকে বলার জন্য, সে 15 মিনিট অ্যাকসেপ্ট করার পরেও আমি তাকে অনুরোধ করি যে আপনি প্লিজ কনক্লুড, আপনি আপনার বক্তব্য শেষ করুন, আপনার সময় শেষ হয়েছে। তা সত্ত্বেও তারা বলে যেতে থাকেন, এবং আমি বারবার বলা সত্ত্বেও যখন ওরা বলে যেতে থাকেন, দেখুন তার যদি 15 মিনিট সময় থাকে, সে যদি 18 মিনিট বলে, নেক্সট স্পিকার যিনি রয়েছেন তার সময় কার্টেন্ড হয়ে যাবে, তখন বাধ্য হয়ে আমি মাইক সুইচটা অফ করে দিই। মানে সুইচ অফ আপনি করেন মাইকে? দরকার হলে পরে যারা আমাদের নিয়মের মধ্যে থাকবেন না তাদের জন্য করতে হয়। এখান থেকেই বিরোধীরা যে কথাটা বলছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আপনি রাজনৈতিক ম্যানেজার, স্পিকারের আসনে বসে কথা বলেছেন আমি শুনিনি। আই নেভার হার্ড দিস ওয়ার্ড স্পোকেন বাই দ্য অপোজিশন পার্টি। আমি রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে বিধানসভা পরিচালনা করি না। বিধানসভাকে নিরপেক্ষ রেখে আমি পরিচালনা করার পক্ষপাতী, এবং সেটাই আমি এতদিন করে এসেছি। কিন্তু বিরোধীরা যে কথাটা বলে, বিরোধীরা যে কথা বারবার বলার চেষ্টা করে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একজন ট্রাস্টেড ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা চায় বিমান বন্দ্যোপাধ্যায় তাই করে, এবং সেই জন্যই এভাবে করা হয়। নট নেসেসারিলি। আমাদের বিধানসভার নিয়ম আছে, রুলস অফ প্রসিডিওর অফ কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং সেইখানে প্রত্যেকটা মানুষের বক্তব্য রাখার অধিকার রয়েছে। কেউ যদি অপ্রাসঙ্গিক কথা বলে, আমাদের বিয়ন্ড দ্য বিল, একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, বিলের বাইরে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক কথা বলতে আরম্ভ করেন, তখন আমাকে তাকে থামাতে হয়। বাস অনলি দ্যাট মাচ হোয়াট আই ডু। মানে আপনি এতক্ষণ ধরে যা বলছেন, মানে আপনি বলছেন আপনি নিরপেক্ষভাবে কাজ করেন, আপনি কি সত্যি নিরপেক্ষ? আপনি কি বিশ্বাস করেন নিজে সেটাও? চেয়ারে বসলে পরে আমার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। চেয়ারের বাইরে আমার একটা রাজনৈতিক সত্তা রয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদি আমাকে সরকার পক্ষ যারা আসবেন তারা যদি আমার নাম প্রস্তাব করেন, ভোটাভুটিতে আমার নাম পাস হলে তবে আমি স্পিকার হব। সুতরাং একটা স্পিকারকে তার যদি হতে হয় তাকে রাজনৈতিক একটা কাজ করতেই হবে। সুতরাং এই প্রসঙ্গ অনেক জায়গায় উত্থাপিত হয়েছিল, এবং সবাই বলেছেন না, স্পিকার তার কনস্টিটিউয়েন্সিতে সে তার পলিটিক্যাল বক্তব্য রাখতে পারে। আমি রাখি,
আপনারা লক্ষ্য করে দেখবেন আমি অন্য কোনো জায়গায় পলিটিক্যাল বক্তব্য রাখি না, যাই না। সাধারণত কোনো আমাদের যদি একাডেমিক ডিসকাশন হয় সেখানে হয়তো যেতে পারি, আদারওয়াইজ আমি পলিটিক্যাল কোনো ফোরামে আমি গিয়ে বক্তব্য রাখি না। মানে আপনি এই সীমারেখাটা মেনে চলেন? একদম একদম আমি সম্পূর্ণ মেনে চলি। কিন্তু এই শুভেন্দু অধিকারী বা অন্য যারা আছে বলছে তারা স্ক্রিপ্টেড ম্যাটার, যা স্ক্রিপ্ট করে দিচ্ছে সেটাই আপনি করছেন। ওর সব বললে ওদের পলিটিক্যাল এজেন্ডা, সবাইকে হিউমিলেট করে। যখন আপনি স্পিকার হলেন তখন বামেরা গিয়ে সূর্যকান্ত মিশ্ররা গিয়ে আপনাকে উপরে নিয়ে গেল, তাই নিয়ম তো, তাই এটা নেই, এটাই নিয়ম। কিন্তু এই জায়গাটায় এটা সৌজন্যের জায়গাটা কেমন একটা অন্যরকম হয়ে গেছে না? মানে কেমন ব্যাপারটা, বিধানসভা মানেই আপনি বন্ধ করে দেবেন, ওরা চিৎকার করতে করতে বেরিয়ে যাবে, প্রতিদিন এটা আপনাদের ইন্টারপ্রিটেশন, আই ডোন্ট এগ্রি টু ইউর ইন্টারপ্রিটেশন। বিধানসভা মানেই আমি বন্ধ করে দেবো, বিধানসভা আমরা বন্ধ করি না। বিধানসভায় আলোচনা হয়, বিল পাস হয়। একটা বিল পাস হলো, বিলটা রাজ্যপালের কাছে গেল, রাজ্যপাল বছরের পর বছর বিল ফেলে রাখবেন। কেন ফেলে রাখবেন? সুপ্রিম কোর্টও তো নির্দেশ দিয়েছেন, এই যে বিল আসছে জনগণের স্বার্থে বিল পাস করা হলো। সুতরাং আমার এখানে বিধানসভা পরিচালনা আমরা সম্পূর্ণ আইন মেনে, নীতি মেনে করি। রাজ্যপালের সঙ্গে আপনার একটা গোসা হয়েছিল একবার? রাজ্যপালে আমার সাথে কোনো ঘোষণা হয়নি। আপনি বলুন তো, বাই ইলেকশনে যদি নির্বাচিত হয়ে যায়, লোকসভার বাই ইলেকশন নির্বাচিত হয়ে এলো, কে শপথ বাক্য পাঠ করাবে? আপনি জাস্ট গিভ আনসার টু দ্যাট। আজকে যখন বিরোধী দল থেকে বা সরকার পক্ষ থেকে কোনো জায়গায় নির্বাচিত বাই ইলেকশনে, যে নির্বাচিত সদস্যকে কে শপথ বাক্য দেবে? স্পিকার। ইটস আওয়ার কনভেনশন, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল কনভেনশন। তো উনি কী করলেন, রাজ্যপাল, তিনি কার পরামর্শ গিয়ে তিনি স্পিকারকে বাদ দিয়ে অন্য একজন সাধারণ সদস্যকে বললেন উনি শপথ দেবেন। এটা আমাদের যেটা কনস্টিটিউশনাল কনভেনশনে ব্রেক করা হয়েছিল, তখন আমি এই কথাগুলোই বলেছিলাম। এটা কোনো বিতর্ক জানে, এটা আইনের লড়াই। রাজ্যপালকেও বোঝা উচিত তার সীমারেখা কতটা, রাজ্যপালকেও বোঝা উচিত তার সীমারেখা কতটা। এই কথাটাই বলেছিল আরেক বন্দ্যোপাধ্যায়, বিজয় কুমার। আপনি তো বন্দ্যোপাধ্যায়, তিনিও আরেকজন স্পিকার ছিল বিজয় কুমার বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একটা নতুন আইন তৈরি হলো, নতুন চিন্তাভাবনা শুরু হলো, স্পিকার তো পুরো উল্টোপাল্টা করে দিয়েছিল, ঘোষ সরকার তো ফেলে দিয়েছিল। না না, সরকার দেখুন, সরকার ফেলার মতো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি পশ্চিমবঙ্গ বিধানসভাতে, এখনও কিছু সেরকম হয়নি। যেমন রাষ্ট্রপতি শাসন জারি না করেও আমি এখানে রাজনৈতিক বক্তব্য রাখবো, ইট ইজ মাই কনস্টিটুয়েন্সি। মাননীয় মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন যে আমাদের উনি এমন সমস্ত কাজ করছেন যেটা রাষ্ট্রপতি শাসন চালু করলেই করা যায়। পরোক্ষভাবে রাষ্ট্রপতি শাসনের আড়ালে রেখে উনি সেই সমস্ত ক্ষমতা প্রয়োগ করছেন। ইলেকশন কমিশন, আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। এই যে এতগুলো লোকের নাম বাদ দিয়ে দেওয়া হলো, আমার কনস্টিটিউয়েন্সিতে এরকম প্রচুর লোকের নাম ডিলিটেড হয়েছে। ওরা কি অন্ধ নাকি? কার নির্দেশে এগুলো হচ্ছে? আমি যদি বলি এটা কারোর নির্দেশে ওরা করছেন, এটা তো আমাদের যথেষ্ট, এটা আমার বলার মতো সঙ্গত কারণ রয়েছে, কারোর নির্দেশে তারা এই কাজটা করছেন, এটা করা উচিত না। আপনার সেই 2011 থেকে আপনি বিধানসভার স্পিকার। হ্যাঁ ঠিকই, 3 বার হয়ে গেল। এর আগেও অনেক স্পিকার ছিল। এই স্পিকারদের মধ্যে যদি আপনাকে বলা হয় সাজাও 1, 2, 3, 4 করে, আপনাকে আমি কত নম্বরে রাখবেন? এটা আমাদের যারা রয়েছেন বিধায়করা রয়েছেন তারা সাজাবেন। এবং আমি মনে করি জনগণ যারা আমাদের ভোট দেয়, নির্বাচনে দেখেই নেবেন। বারুইপুরে যে নির্বাচনে এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বারুইপুর পশ্চিম থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, নির্বাচনের ফলই বলে দেবে কে কাকে কিভাবে সাজাবে। বিরোধী নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আপনি কি মনে করেন? কি আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো দায়িত্ববান হওয়া উচিত। বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে তাকে কতগুলো আমাদের সাংবিধানিক রীতিনীতি মানতে হবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটি, যে কমিটিগুলো সর্বদল নিয়ে করা হয়েছে, সর্বদলীয় বৈঠক, সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক, বা আমাদের অন্যান্য কমিটি রয়েছে, আসবে না কেন ওরা? কিন্তু আমি আজ পর্যন্ত বর্তমান বিরোধী দলকে কোনোদিন আমার কাছে আসতে দেখিনি। কোনোদিনও আসেনি এতদিন? নো, নেভার, নেভার টার্নড আপ। এত বিষয়ে আমি হাউসে পর্যন্ত বলি যে আমি চাই আপনারা আসুন, আলোচনা করুন, বিজনেস অ্যাডভাইজারি কমিটি বসুন, অল পার্টি মিটিংয়ে আসুন। তিনি কেন তারা কোনো প্রতিনিধিকেও পাঠাবেন না?
তো আমরা কি করতে পারবো? গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি তারা নিজেরা হাতিয়ার না করে, শুধুমাত্র প্রেস মিডিয়াতেই আছে, আপনার এনকারেজ করেন বলে ওটা রয়েছে। সব সময় তো অসভ্যতা দেখাবার জায়গা তো এটা না। মানে সবসময় তো অসভ্যতাই হয় ওখানে। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। আমি তো চেষ্টা করেছি সবাইকে সুযোগ দিতে। আর আপনারা বা আপনারাই বা উঠে যান কেন? আমি একটা জিজ্ঞেস করি, এটা আপনাদের একটু নিজেদের সংযত হওয়ার দরকার রয়েছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেন। কিন্তু আপনি তো ওটা খুলে দিতে পারেন, বিধানসভাটা যেভাবে লোকসভা করে দিয়েছে, লোকসভা রাজ্যসভা আমরা দেখাই। আই এম নট সাপোজ টু ফলো দেম। আমি যে বুঝতে পারছি আপনি যতটা রিজিড ততটা ফ্লেক্সিবল নন। এটা ফ্লেক্সিবল হওয়া উচিত তো আরও, মানে রাজ্য লোকসভা যেমন হচ্ছে, রাজ্যসভা মানে একটা ডিসিপ্লিন ওয়াজ ওয়ান থিং। ডিসিপ্লিনকে রিজিড বললে পরে রিজিড, আর যদি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে গিয়ে চালাতে হয়, যদি ফ্লেক্সিবল বলে ফ্লেক্সিবল। আই এম নাইদার রিজিড নট ফ্লেক্সিবল, আই এম অ্যাকর্ডিং টু দ্য রুল। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে ওরা আসবে? কারা? শুভেন্দু অধিকারী। দেখুন, আমার ব্যক্তিগত মত বলবো আপনাকে। রাজনৈতিক নেতা হিসেবে বলুন এবার। আমার ব্যক্তিগত মতামত, এটা আমার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো না। বলুন বলুন। আমি অনেক আলোচনা করেছি, অনেক অ্যাসেস করেছি। 235 থেকে 250-এর মতো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে, দেখে নেবেন। কিন্তু এবার তো ভোটটা হচ্ছে দ্বিমেরুর ভোট, হিন্দু ভোট মুসলিম ভোট। হিন্দু ভোট মুসলিম ভোটটা ধরে না হলো তৃণমূল পেল, কিন্তু হিন্দু ভোটের যে 70% হিন্দু ভোট। বাজে কথা, সব বাজে কথা। হিন্দুরা অনেক সেন্সেবল, তাদের মধ্যে অনেক বিচার বিবেচনা রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে। মুসলিমদের মধ্যেও তাই রয়েছে। এইসব কথার কোনো অর্থ রাখে না। আর আমরা তো যেখানে মুসলিম প্রধান সেখানে দেখে দেখে মুসলিম প্রার্থী দিয়েছে না। আমাদের দেখুন, আমাদের মুসলমানদের একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার সব জাতিরই। আমরা দেখেছি যে প্রত্যেকটা ধর্মীয় লোক যারা যারা রয়েছেন তাদের পার্টিসিপেট করা উচিত। গণতন্ত্র তো এইটাই। এতে হিন্দু রাষ্ট্র যে শুধু হিন্দু হিন্দু করে চিন্তা করতে হবে। খালি মুসলিম তোষণ এটা তো চলতে পারে না, কখনো মুসলিম তোষণ হচ্ছে না। আপনি বলছেন যে কথাগুলো বলছেন, আপনি হিন্দু মুসলিম করেন না, মুসলিমদেরও ভালোবাসেন হিন্দুদেরও ভালোবাসেন, স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, পশ্চিমবঙ্গের খবর যেভাবে বেরোচ্ছে, বিরোধীরা যে কথা বলছে, খোদ আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, যেগুলো হিন্দুরা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বেশি মুসলিম ঘেঁষা। কেউ কেউ মনে করতে পারেন মুসলিমদের জন্য যদি কোনো প্রকল্প আনে তাহলে এই কথা বলার কোনো অর্থ রাখে না। তাদের প্রতি একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। কেন মানুষ ঘেঁষা হলে আপনাদের টিভি চ্যানেলে কজন মুসলিম আছে বলুন তো? না, মুসলিম থাকবে না কেন? তাহলে আমার তো এইটাই প্রশ্ন, এই যে বলছে হিন্দু রাষ্ট্র, তোষণ কেন হবে? ঘেঁষা কেন হবে? তোষণ তো মোটেই হচ্ছে না। কোথায় তোষণ করা হচ্ছে? তাদের প্রকৃত মর্যাদা দেওয়া হচ্ছে, মূল্য দেওয়া হচ্ছে। এই যে এত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন আমি অনেক করেছি। এই যে এতগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে বলছে, ওরা বলছে আমরা 5,000 টাকা দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল বলছে আমি এই করে দেবো, সেই করে দেবো। তৃণমূল কংগ্রেস যা বলেছিল, হোয়াট দে প্রিচ দে আর প্র্যাকটিসড। কিন্তু এদের সেরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই। এরা যে বলছে আমরা 2 লক্ষ লোকের চাকরি দেবো প্রত্যেক বছর, করতে পেরেছে? করেনি তো। আমি বলেছি যারা ম্যানিফেস্টোতে একটা মানুষের ভোট নেওয়ার সব ব্যাপার জন্য যে প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতি যদি পালন না করে তাহলে তাদের কি করা উচিত। অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আই রেজ দিস কোয়েশ্চেন যে তাহলে কি করা উচিত। তাহলে উনি বললেন যে উই হ্যাভ নো আনসার টু দ্যাট। কত গ্যাপ, কত ব্ল্যাটান্ট। আমাদের তো মনে হয় আবার সংবিধানকে সংশোধন করা উচিত। খুব বড় কথা বললেন। আপনি বললেন যে কমিটমেন্ট করে সরকারে আসছে, সেই কমিটমেন্ট পূরণ না করতে পারলে 2 বছর পর সেই সরকার গড়ার সুযোগ থেকে সরে যাবে, তাই তো? আমাদের কনস্টিটিউশনের চিন্তা সেরকম প্রভিশন রাখা দরকার। আমি বলেছি যে একটা রিজনেবল পিরিয়ড পর্যন্ত তাদের দেখতে হবে। দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ টোল্ড। মর্নিং শোজ দ্য ডে। 2 বছর হাঁটলেই বোঝা যাবে দিনটা কীরকম হবে। 2 বছর ইজ এনাফ টাইম। 2 বছরে যদি তাদের অ্যাটিটিউড দেখা যায় যে তারা যা কমিট করেছিল কিছু তারা পূরণ করবে না, দেন দে শুড গো। এইরকম কিন্তু একটা ঘটনা ঘটেছে। একটা আপনাদের ম্যানিফেস্টো যেটা বেরিয়েছে গতকাল, সেখানে বলছে দুয়ারে চিকিৎসা। সার্টেনলি। কিন্তু পশ্চিমবঙ্গের চিকিৎসা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেন, স্বাস্থ্যসাথী কার্ড আছে, হাসপাতালগুলো ভালো আছে, কিন্তু তবুও দক্ষিণে লোক যাচ্ছে, তবুও আরজি করে লিফট বন্ধ হয়ে লোক মারা যাচ্ছে, তবুও লোকেরা এগুলো কি জেনারেল? আর দিস জেনারেল ঠিক আছে, তবুও প্রাইভেট যে হাসপাতালগুলোতে রমরম করে চলছে, বলছে প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল নেই, তবুও লোকের এখনও
সরকারি হাসপাতাল যাব এই স্যার, ভয়টা যাবো। আমি আপনাকে এখানে বসে বলে দিতে পারলাম আমার এখানে বারুইপুর হাসপাতাল থেকে যত পেশেন্ট ট্রিটমেন্ট পায় না তার থেকে বেশি পেশেন্ট পিজিতে যেতে চায়। সরকারি হাসপাতালে করে দিন স্যার। কি বলেন আপনি? আপনার কোনো ধারণা নেই। আপনি বলছেন সরকার খুব ভালো কাজ করছে, আর আপনার তো আমি চোখে চোখে রেখে কথা বলছি, আপনিও আমার সাথে চোখে চোখ রেখে কথা বলছেন। আরে আমরা তো চোখে চোখ রেখে কথা বলারই দল। আমরা চোখে নামিয়ে কথা বলি না, আমরা চোখে নামিয়ে কথা বলি না। তৃণমূল মানলোকে তোলামূল বলে। ও যারা বলে 2011-তে যেমনটা হয়েছিল ঠিক 2021 এই 26-এ তেমনটা হবে না তো আবার? না পুরো সরকারটা এদিক ওদিক হয়ে গেল? মানুষ যা করবে তাই হবে, আমি আর কি বলবো। অনেক ধন্যবাদ, আপনি অনেক প্রশ্ন করেছেন। আমার জ্ঞান অনুযায়ী, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি উত্তর দিয়েছি। বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম, খোলাখুলি উনি কথা বললেন, কোথাও কোনো রাগ ঢাক না রেখে। এখন একটা বিরতির পর আমরা আসছি অন্যান্য খবর নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।